বন্ধুরা, একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে 9 জুন ফার্স্ট শিফটের যে আরআরবি এনটিপিসির পরীক্ষা হয়ে গেল, তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কিন্তু সংগ্রহ করতে পেরেছি। সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। এখানে কি কি প্রশ্ন এসেছে এবং আগামীতে কি ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে যদি জানতে চাও, অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, প্রথম প্রশ্নটি কি রয়েছে। অরুণাচল প্রদেশের পূর্বে কোন দেশ অবস্থিত? অরুণাচল প্রদেশ যে রাজ্যটি রয়েছে তার পূর্বে কোন দেশ অবস্থিত? এর উত্তরটি হবে মায়ানমার। অরুণাচল প্রদেশের পূর্বে মায়ানমার অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্প্রতি কোন আফ্রিকান দেশকে অঙ্কোসার্কিয়াসিস রোগমুক্ত দেশ বলে ঘোষণা করেছে? তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সম্প্রতি কোন আফ্রিকান দেশকে অঙ্কোসার্কিয়াসিস রোগমুক্ত দেশ বলে ঘোষণা করেছে? এর উত্তরটি কী হবে? নাইজার। ঠিক আছে, আফ্রিকান দেশ নাইজারকে অঙ্কোসার্কিয়াসিস রোগমুক্ত দেশ বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর পরের প্রশ্নটি দেখো, কতদিন পর সুনিতা উইলিয়ামস মহাকাশ থেকে ফিরে আসেন? কতদিন পর সুনিতা উইলিয়ামস মহাকাশ থেকে ফিরে আসেন? তাহলে এর উত্তরটি কী হচ্ছে? উত্তরটি হবে 286 দিন। 286 দিন পরে মহাকাশ থেকে সুনিতা উইলিয়ামস কিন্তু ফিরে আসলেন সম্প্রতি। এর পরের প্রশ্ন, ডিভিডি এর লেজার ফ্রিকোয়েন্সি কত? ডিভিডি এর লেজার ফ্রিকোয়েন্সি কত? উত্তরটি হবে 650 ন্যানোমিটার। ঠিক আছে, এর পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন এসেছে, ছেলেরা যখন পাঞ্জাবের বিখ্যাত ভাংরা নৃত্য করে তখন মেয়েরা কোন নৃত্য পরিবেশন করে? ভাংরা নাচ হলো পাঞ্জাবের একটি বিখ্যাত নাচ। যখন ছেলেরা এই ভাংরা নৃত্য করে তখন মেয়েরা কোন নৃত্য পরিবেশন করে? তাহলে এর উত্তরটি হবে গিদ্দা। ছেলেরা যখন পাঞ্জাবের বিখ্যাত ভাংরা নৃত্য করে তখন মেয়েরা যে নৃত্য পরিবেশন করে সেটি হলো গিদ্দা। এর পরের প্রশ্নটি দেখো কি এসেছে, জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক সিসিপিআই অনুযায়ী কোন দেশ প্রথম স্থানে রয়েছে? জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক অনুযায়ী কোন দেশ প্রথম স্থানে রয়েছে? উত্তরটি হবে ডেনমার্ক। জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক অনুযায়ী ডেনমার্ক কিন্তু প্রথম স্থানে রয়েছে। এর পরের প্রশ্নটি দেখো কি এসেছে, ভারত ও সিঙ্গাপুরের মধ্যে পরিচালিত সামরিক মহড়া অগ্নি ওয়ারিয়র কোথায় অনুষ্ঠিত হয়েছে? তাহলে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে 13তম সামরিক মহড়া অগ্নি ওয়ারিয়র অনুষ্ঠিত হয়ে গেল। সেটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তরটি হবে মহারাষ্ট্রের দেবলালিতে। মহারাষ্ট্রের দেবলালিতে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে 13তম সামরিক মহড়া অগ্নি ওয়ারিয়র অনুষ্ঠিত হয়ে গেল। তোমাদের এই সামরিক মহড়া সম্পর্কিত প্রশ্ন কিন্তু প্রত্যেক শিফটেই আসছে। ঠিক আছে, তাই এগুলি তোমরা দেখে যাবে। এরপরের প্রশ্নটি দেখো কি এসেছে, 1784 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম আদিবাসী বিদ্রোহে কে নেতৃত্ব দান করেন? 1784 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম আদিবাসী বিদ্রোহে কে নেতৃত্ব দান করেন? তাহলে এখানে উত্তরটি হবে তিলকা মাঝি বা তিলকা মুর্মু। 1784 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম আদিবাসী বিদ্রোহে নেতৃত্ব দান করেছিলেন তিলকা মাঝি বা তিলকা মুর্মু। এই প্রশ্নগুলি যে আজকে এসেছে জন্য আর আসবে না তা কিন্তু নয়, এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়। এর পরের প্রশ্নটি দেখো। এবারে যে প্রশ্নটি এসেছে সেটি হলো 2024 বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে কোন দিবস পালিত হয়? 2024 বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে কোন দিবস পালিত হয়ে গেল? উত্তরটি হবে জনজাতীয় গৌরব দিবস। হ্যাঁ, জনজাতীয় গৌরব দিবস বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হলো এবং সারা দেশব্যাপী কিন্তু এই দিবস পালিত হলো 15ই নভেম্বর। ঠিক আছে, চলো পরের প্রশ্নটি দেখে নিই। 2019 সালে ভারতের মোট উর্বরতা হার টিএফটি অর্থাৎ টোটাল ফার্টিলিটি রেট কত ছিল? 2019 সালে ভারতের মোট উর্বরতা হার অর্থাৎ টোটাল ফার্টিলিটি রেট কত ছিল? উত্তরটি হবে 2.0। হ্যাঁ, পরের প্রশ্নটি দেখো, বিশ্ব এক্সপো 2025 এর মূল বিষয় কী ছিল?
2025 বিশ্ব এক্সপো এর মূল বিষয় কী ছিল? উত্তরটি হবে ডিজাইনিং ফিউচার সোসাইটি ফর আওয়ার লাইফস। ডিজাইনিং ফিউচার সোসাইটি ফর আওয়ার লাইফস অর্থাৎ আমাদের জীবনের জন্য ভবিষ্যৎ সমাজ গঠন। এটিই ছিল বিশ্ব এক্সপো 2025-এর মূল থিম। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী এসেছে। তারিক ই মুবারক শাহীর লেখক ইয়াহিয়া সিরহিন্দি কোন বংশের প্রতিষ্ঠাতাকে নবীর বংশধর বলে উল্লেখ করেছেন? তাহলে তারিক ই মুবারক শাহীর লেখক হলেন ইয়াহিয়া সিরহিন্দি, এটিও তোমরা মনে রাখবে। তাহলে ইয়াহিয়া সিরহিন্দি কোন বংশের প্রতিষ্ঠাতাকে নবীর বংশধর বলে উল্লেখ করেছেন? এর উত্তরটি হবে সৈয়দ বংশ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে তারিক ই মুবারক শাহীর লেখক ইয়াহিয়া সিরহিন্দি নবীর বংশধর বলে উল্লেখ করেছেন। এর পরের প্রশ্নটি দেখো, আন্দামানের জারোয়া উপজাতি তাদের ঘরকে কি বলে? আন্দামানের জারোয়া উপজাতি তাদের ঘরকে কি বলে? এর উত্তর হবে চাদ্দা। আন্দামানের জারোয়া যে উপজাতি রয়েছে তারা তাদের ঘরকে বলে চাদ্দা। এর পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্ন, সম্প্রতি কোন ব্যাংক 90তম বছরে পদার্পণ করলো? তাহলে সম্প্রতি কোন ব্যাংক 90তম বছরে পদার্পণ করলো? উত্তরটি হবে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 1 এপ্রিল 2024-এ ভারতীয় রিজার্ভ ব্যাংক 90তম বছরে পদার্পণ করলো। এরপরে কি প্রশ্ন এসেছে দেখো, চুয়ার বিদ্রোহ কবে সংঘটিত হয়? চুয়ার বিদ্রোহ কবে সংঘটিত হয়? উত্তরটি হবে 1798-99 খ্রিস্টাব্দে। 1798-99 খ্রিস্টাব্দে চুয়ার বিদ্রোহ সংঘটিত হয়েছিল। 1798-99 খ্রিস্টাব্দে দুর্জন সিংহের নেতৃত্বে এই চুয়ার বিদ্রোহ সংঘটিত হয়। তাহলে তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে যে চুয়ার বিদ্রোহ কার নেতৃত্বে সংঘটিত হয়? উত্তরটি হবে দুর্জন সিংহ এবং এটি 1798-99 খ্রিস্টাব্দে কিন্তু সংঘটিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখে নিই কী এসেছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কতগুলি দ্বীপ নিয়ে গঠিত? এর উত্তরটি হবে 572টি দ্বীপ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 572টি দ্বীপ নিয়ে গঠিত। এদের মধ্যে 38টি জনবসতিপূর্ণ এবং বাকিগুলি জনবসতিহীন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই কী এসেছে। 71তম সংবিধান সংশোধনের মাধ্যমে 8ম তফসিলে কোন ভাষা যুক্ত করা হয়? 71তম সংবিধান সংশোধনের মাধ্যমে 8ম তফসিলে কোন ভাষা যুক্ত করা হয়? এখানে উত্তর হবে কোঙ্কনি, মণিপুরি ও নেপালি। এই তিনটি ভাষাকে 71তম সংবিধান সংশোধনের মাধ্যমে 8ম তফসিলে যুক্ত করা হয়। এরপরে কি প্রশ্ন এসেছে দেখো, CO2 এর এক অণুতে কয়টি পরমাণু থাকে? CO2 এর এক অণুতে কয়টি পরমাণু থাকে? এই প্রশ্নের উত্তর হবে 3টি। CO2 এর এক অণুতে 3টি পরমাণু থাকে। এর মধ্যে একটি কার্বন পরমাণু এবং 2টি অক্সিজেন পরমাণু। পরের প্রশ্ন দেখো, এবারের প্রশ্নটি দেখো, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কোনটি নন ভোকাল রূপ? ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কোনটি নন ভোকাল রূপ? এখানে দেখো বন্ধুরা, এখানে আমরা ডিটেলস উত্তরটি বলে দিচ্ছি। এখানে কোনটি অপশনে ছিল সেটি কিন্তু জানা নেই। তো দেখো, ভারতে 8টি স্বীকৃত শাস্ত্রীয় নৃত্যশৈলী রয়েছে যা সবই মূলত নন ভোকাল, অর্থাৎ গান বা শব্দ ব্যবহার না করে শুধুমাত্র শারীরিক ভাষা এবং অঙ্গভঙ্গির মাধ্যমে গল্প বলার উপর নির্ভর করে। ঠিক আছে, এবং এই 8টি নৃত্য হলো ভরতনাট্যম, কত্থক, কথাকলি, কুচিপুড়ি, ওড়িশি, মোহিনীঅট্টম, সাত্রিয়া এবং মণিপুরি। এই 8টি হলো শাস্ত্রীয় নৃত্য এবং এগুলি কিন্তু প্রায় সবগুলি নন ভোকাল। ঠিক আছে, চলো এরপরের প্রশ্নটি দেখো, পঞ্চায়েতি রাজের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক কাজ কি? পঞ্চায়েতি রাজের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক কাজ কি? এটিও আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করছি। গ্রাম পঞ্চায়েত হলো স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি গ্রাম পর্যায়ে বিভিন্ন কাজ করে যা গ্রামবাসীর জীবনযাত্রার উন্নতিতে সাহায্য করে। গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজগুলি হলো স্বাস্থ্য, নিরাপত্তা, শিক্ষা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ গ্রামবাসীর জীবনযাত্রার সার্বিক উন্নতিতে সাহায্য করাই হলো গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক কাজ। এরপরে দেখো কি প্রশ্ন এসেছে, কোনো কিছু কপি ও পেস্ট করতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? তাহলে কোনো কিছু কপি ও পেস্ট করতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয়?
উত্তরটি হবে Ctrl+C কপি করতে এবং Ctrl+V পেস্ট করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবারে দেখো ALT+ট্যাব শর্টকাট কি কোন কাজে ব্যবহার করা হয়? ALT+ট্যাব শর্টকাট কি কোন কাজে ব্যবহার করা হয়? উত্তরটি দেখো কি রয়েছে। আমরা যখন কম্পিউটারে একাধিক উইন্ডো বা প্রোগ্রাম খুলি তখন এই উইন্ডো বা প্রোগ্রামের মধ্যে দ্রুত সংযোগ করতে কিন্তু এই ALT+ট্যাব এই শর্টকাট কি আমরা ব্যবহার করি। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো, ভোলেনাথ তিওয়ারি নামটি কোন বিদ্রোহের সাথে যুক্ত? ভোলেনাথ তিওয়ারি নামটি কোন বিদ্রোহের সাথে যুক্ত? উত্তরটি হবে 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ। 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের সাথে এই ভোলেনাথ তিওয়ারি নামটি যুক্ত। তাহলে বন্ধুরা, আমরা এই কয়েকটি প্রশ্নই কিন্তু সংগ্রহ করতে পেরেছি। আজকের 9 জুন ফার্স্ট শিফটে এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় এসেছে। তাহলে তোমরা বুঝতেই পারছো কী ধরনের প্রশ্ন আসছে, সেভাবেই কিন্তু তোমরা প্রস্তুতি নাও। তাহলে আমরা নেক্সট সেকেন্ড এবং থার্ড শিফটের প্রশ্ন নিয়ে অবশ্যই আলোচনা করব। তাহলে এখন এ পর্যন্তই, ধন্যবাদ।